রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। পাকিস্তানকে খেলতে রাজি করাতে ভারতের ব্যাপক ক্রিকেট লবি, সোমালিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের। পাকিস্তান থেকে 24টি J-17 ফাইটার জেট কিনছে সোমালিয়া। আমেরিকান পতাকাবাহী সব জাহাজকে ইরানের পানিসীমা পরিত্যাগের নোটিশ যুক্তরাষ্ট্র নেভির। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সাম্প্রতিক অগ্রগতি কোনো বিচ্ছিন্ন সামরিক ঘটনা নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর ভেতরে ঘটে চলা দীর্ঘমেয়াদী রূপান্তরের একটি দৃশ্যমান বহিঃপ্রকাশ। খোররামশাহ 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক অপারেশনাল অন্তর্ভুক্তি এবং একই সঙ্গে বৃহৎ ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচনের মধ্য দিয়ে তেহরান কেবল একটি নতুন অস্ত্র প্রদর্শন করেনি, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সামনে নিজের কৌশলগত দর্শন স্পষ্টভাবে তুলে ধরেছে। এই দর্শনের কেন্দ্রে রয়েছে প্রতিরোধ ও আক্রমণের মধ্যকার প্রচলিত বিভাজনকে অতিক্রম করে একটি সমন্বিত, সক্রিয় ও বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা ধারণা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। এই উন্নয়ন এমন এক রাজনৈতিক মুহূর্তে ঘটছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা আলোচনায় রয়েছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলো ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক নিজেদের নিরাপত্তা হিসাব নতুন করে কষছে। ফলে খোররামশাহ 4 কেবল একটি সামরিক প্ল্যাটফর্ম নয়, এটি একটি কৌশলগত বার্তা যা একযোগে সামরিক প্রতিদ্বন্দ্বী, কূটনৈতিক অংশীদার ও অভ্যন্তরীণ জনমত তিন পক্ষের কাছেই প্রেরিত। প্রথমত, খোররামশাহ 4 এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে বোঝা যায় কেন ইরান এটিকে প্রতিরোধমূলক অস্ত্রের সীমারেখা ছাড়িয়ে আক্রমণাত্মক সক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লা ইরানকে মধ্যপ্রাচ্যের প্রায় সব কৌশলগত লক্ষ্যবস্তুকে আওতার মধ্যে আনতে সক্ষম হয়। ইসরায়েলের সামরিক ঘাঁটি, উপসাগরে মার্কিন ঘাঁটি, এমনকি পূর্ব ভূমধ্যসাগরের নির্দিষ্ট স্থাপনাও এর আওতায় পড়ে। প্রায় 1500 কেজি ওয়ারহেড বহনের ক্ষমতা একে কেবল ধ্বংসাত্মকই নয়, বহুমুখী করে তুলেছে, যেখানে প্রচলিত বিস্ফোরক ছাড়াও বিভিন্ন ধরনের পেলোড ব্যবহারের শঙ্কা তৈরি হয়। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল এর গতি ও ট্র্যাজেক্টরি। বায়ুমণ্ডলের বাইরে ম্যাক 16 এবং পুনঃপ্রবেশের সময় ম্যাক 8 গতির দাবি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মৌলিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। প্যাট্রিয়ট 3 কিংবা অ্যারো 3 মতো সিস্টেমগুলো মূলত নির্ভর করে আগাম শনাক্তকরণ, ট্র্যাকিং ও স্তরভিত্তিক ইন্টারসেপশনের উপর। কিন্তু হাইপারসনিক গতি, ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল এবং পরিবর্তনশীল ট্র্যাজেক্টরি এই প্রতিরক্ষা চক্রের প্রতিটি ধাপকে চাপে ফেলে। প্রতিক্রিয়ার সময় কমে গেলে সিদ্ধান্ত গ্রহণ ও ইন্টারসেপশনের সম্ভাবনাও নাটকীয়ভাবে হ্রাস পায়। খোররামশাহ 4 এর মধ্যপথ নির্দেশনা ব্যবস্থা এবং ম্যানুভারেবিলিটি একে আরও জটিল করে তোলে। এটি কেবল লক্ষ্যবস্তুর দিকে সরল পথে ধাবিত হয় না, বরং শেষ পর্যায়ে দিক পরিবর্তন করতে সক্ষম, যা রাডার পূর্বাভাসকে বিভ্রান্ত করে। প্রায় 30 মিটারের ভেতরে আঘাত হানার সক্ষমতা, কম রাডার ক্রস সেকশন এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা একত্রে একে একটি বহুমাত্রিক হুমকিতে রূপ দেয়। এই সক্ষমতা ইরানের দীর্ঘদিনের প্রযুক্তিগত অবরোধের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি দেখায় যে দেশীয় গবেষণা ও প্রকৌশল সক্ষমতার উপর ভর করেই তেহরান জটিল অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। এই সামরিক অগ্রগতির রাজনৈতিক ও আদর্শিক বার্তাও সমান গুরুত্বপূর্ণ। আইআরজিসির রাজনৈতিক ব্যুরোর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানির বক্তব্যে স্পষ্ট যে ইরান তাদের সামরিক শক্তিকে কেবল নিরাপত্তার হাতিয়ার হিসেবে নয়, বরং জাতীয় পরিচয়ের অংশ হিসেবে উপস্থাপন করতে চায়। তার দাবি অনুযায়ী পশ্চিমার শক্তিগুলো যখন আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে, তখনই প্রমাণ হয় যে এই কর্মসূচি কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। এখানে সামরিক শক্তি কেবল যুদ্ধক্ষেত্রের বাস্তবতা নয়, বরং কূটনৈতিক আলোচনায় দর কষাকষির মূল পুঁজি। এই দৃষ্টিভঙ্গি 2025 সালে জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর আরও দৃঢ় হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ পশ্চিমা আকাশ প্রতিরক্ষার অজেয়তার ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। ইসরায়েলি সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত, কাতারের আল উদেইদ ঘাঁটির মতো উচ্চ মূল্যের মার্কিন স্থাপনায় হামলা এবং শত্রুপক্ষের যোগাযোগ ও লজিস্টিক নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি, এসব ঘটনা ইরানি সামরিক নেতৃত্বকে নয় বরং শত্রুর পরিকল্পনাকে ব্যাহত করার সক্রিয় সামর্থ্য। এই যুদ্ধের মানবিক মূল্য ছিল বিপুল। ইরান উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু সামরিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই সংঘাত তাদের নতুন মতবাদ গঠনের ভিত্তি হয়ে উঠেছে। এখান থেকেই অফেন্সিভ ডক্ট্রিন বা আক্রমণাত্মক মতবাদের ঘোষণা আসে। জেনারেল আব্দুল রাহিম মুসাভির ভাষায়, এটি আর নিছক প্রতিরক্ষা নয়, বরং এমন এক সক্রিয় প্রতিরোধ যা শত্রুপক্ষের উদ্যোগ নেয়ার আগেই তাদের পরিকল্পনাকে অকার্যকর করে দিতে পারে। এই মতবাদের বাস্তব ভিত্তি হিসেবে কাজ করছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নগরীগুলো। শত শত মিটার গভীরে নির্মিত এসব স্থাপনা প্রি অ্যাম্পটিভ স্ট্রাইকের ঝুঁকি কমায় এবং ইরানকে একটি অদৃশ্য প্রস্তুতির অবস্থায় রাখে। স্যাটেলাইট নজরদারি ও গোয়েন্দা তথ্যের যুগে এমন গভীর, সুরক্ষিত ও বিস্তৃত নেটওয়ার্ক শত্রুপক্ষের জন্য একটি স্থায়ী অনিশ্চয়তা তৈরি করে। কতগুলো লঞ্চার সক্রিয়, কোথায় সেগুলো অবস্থান করছে এবং কখন সেগুলো ব্যবহার করা হবে, এই প্রশ্নগুলোর উত্তর অনিশ্চিত থাকাই ইরানের কৌশলগত সুবিধা। আন্তর্জাতিক পরিসরে এই উন্নয়নের প্রভাব ছিল দ্বিমুখী। একদিকে এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও বিনিয়োগ, নতুন প্রযুক্তি উন্নয়ন এবং আঞ্চলিক জোট জোরদারের প্রয়োজনীয়তা বাড়ছে। অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো, বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্রগুলো নিজেদের কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য হচ্ছে। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়লে কেবল সামরিক নয়, অর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে ক্ষতিগ্রস্ত ইরানি স্থাপনা দ্রুত মেরামতের দাবি ইরানের স্থিতিস্থাপকতা ও পুনরুদ্ধার সক্ষমতার দিককেই ইঙ্গিত করে। এটি দেখায় যে তেহরান শুধু আঘাত সহ্য করা নয়, দ্রুত পুনর্গঠন ও অভিযোজনের সক্ষমতাও গড়ে তুলছে। আধুনিক যুদ্ধে এই সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকার ক্ষমতাই শেষ পর্যন্ত কৌশলগত ফলাফল নির্ধারণ করে। সব মিলিয়ে খুররামশাহর 4 এর মোতায়েন ইরানের সামরিক সক্ষমতার একটি গুণগত পরিবর্তনের প্রতীক। এটি প্রমাণ করে যে তেহরান কেবল প্রতিরোধ সীমাবদ্ধ থাকতে চায় না, বরং প্রয়োজনে দ্রুত, ব্যাপক ও অপ্রত্যাশিত আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে চায়। এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশকে আরও জটিল করে তুলবে। ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণে সামরিক শক্তির ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল আলোচনার একটি বিষয় নয়, বরং আঞ্চলিক রাজনীতির কেন্দ্রীয় উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে বলা যায়, খুররামশাহ 4 কোনো একক অস্ত্র নয়, এটি একটি যুগান্তকারী সংকেত। এটি সেই সংকেত যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ধীরে ধীরে হলেও গভীরভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে প্রযুক্তি, মতবাদ ও কৌশলগত চিন্তার সমন্বয়, যার অন্যতম প্রধান রূপকার হিসেবে ইরান নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শিকারচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। সোমবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে কোনো ধরনের আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরানি সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। জেনারেল শিকারচি বলেন, শত্রুরা ইরানি জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের এই অপচেষ্টা সফল হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে চাপের মুখে ফেলে কোনো ধরনের ছাড় আদায়ের আশায় তারা এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, যা অতীতেও ব্যর্থ হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাইরের যে কোনো শত্রুর হামলার মোকাবেলায় ইরানি সশস্ত্র বাহিনী অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সুসংগঠিত এবং প্রস্তুত। এই জেনারেলের মতে, শত্রুদের এই প্রচারণা কেবল ইরানকে দুর্বল করার একটি কৌশল, কিন্তু ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ বা ছাড় দেবে না।
এদিকে কূটনৈতিক তৎপরতা চললেও যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাফি। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতিতে তাদের উপর অর্পিত মিশন সম্পন্ন করতে প্রস্তুত। আমাদের পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে, কারণ শত্রুরা এক এক সময় এক এক কথা বলে। তিনি উল্লেখ করেন, একদিকে যখন আলোচনা বা কূটনৈতিক প্রক্রিয়া চলছে, অন্যদিকে আঞ্চলিক হুমকির মুখে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কঠোর মন্তব্য করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহু বড্ড বেশি কথা বলেন। 1979 সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকী সামনে রেখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের হতাশ করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, একটি জাতির প্রকৃত শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা উন্নত সামরিক সরঞ্জামের উপর নির্ভর করে না, বরং জনগণের দৃঢ় সংকল্প এবং প্রতিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়। খামেনি বলেন, যতক্ষণ না শত্রুরা হতাশ হচ্ছে ততক্ষণ একটি জাতি নিপীড়নের ঝুঁকিতে থাকে, তাই শত্রুকে অবশ্যই হতাশ করতে হবে। বুধবার ইরানে দেশব্যাপী এই বিপ্লব বার্ষিকী পালিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আয়োজিত বার্ষিক শোভাযাত্রাকে তিনি মর্যাদার প্রদর্শন হিসেবে অভিহিত করেন। খামেনির মতে এই বিশাল গণজামায়াত বিদেশি শক্তিগুলোকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করার উচ্চাকাঙ্ক্ষা থেকে পিছিয়ে যেতে বাধ্য করে। ইরানের সর্বোচ্চ নেতার এই ভাষণ এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং তেহরানের বিরুদ্ধে নানাবিধ হুমকির ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। যদিও সম্প্রতি ওমানের মাস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে, তবে বড় ধরনের কোনো সমঝোতার সম্ভাবনা এখনও অনিশ্চিত। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। সোমবার পৃথক এই ফোনালাপে তিনি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আব্বাস আরাকচি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং উত্তেজনা হ্রাসে কূটনৈতিক উদ্যোগ এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার বিষয় প্রাধান্য পায়। আরাকচি তার বক্তব্যে উত্তেজনা প্রশমনে আঞ্চলিক দেশগুলোর সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, আজারবাইজান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মিশরের রাষ্ট্রপ্রধানরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ইরান তার কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গেও নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই আলোচনার অগ্রগতির সম্পর্কে অবহিত করা হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে একটি বড় ঘোষণা দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি জানিয়েছেন, যদি ইরানের উপর আরোপিত সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়, তবে ইরান তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম লঘু করার বিষয়টি বিবেচনা করতে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে বলেন, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম লঘুকরণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর। এটি মূলত ইরান যুক্তরাষ্ট্র আলোচনার একটি রাজনৈতিক ও প্রযুক্তিগত দর কষাকষির অংশ। ইসলামি উল্লেখ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনায় যে সামরিক হামলা হয়েছিল সেই বিষয়ে সংস্থাটি এখনও তাদের দায়িত্ব পালন করেনি। তিনি বলেন, ইরান যদি IAEA এর তদারকিতে থাকে এবং তাদের ফ্রেমওয়ার্কের অংশ হয়, তবে এই হামলার বিষয়ে সংস্থাটি নীরব থাকতে পারে না। ইসলামি জানান, গত জুনে ইসরায়েলি ও মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন স্থাপনাগুলোতে IAEA এর পরিদর্শকরা এরই মধ্যে সফর করছেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদনে এবং চলমান সহযোগিতার অংশ হিসেবে আগামী দিনগুলোতে আরও কিছু স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। 2025 সালের জুনে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হওয়া হামলার পর তেহরান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইসলামের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরান আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী, তবে তার আগে তারা নিষেধাজ্ঞামুক্ত অর্থনীতির নিশ্চয়তা চায়।
গাজা উপত্যকার রাফা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ এবং সুড়ঙ্গ থেকে বের হওয়া 4 যোদ্ধাকে হত্যার খবরের মধ্যে এক কড়া বিবৃতি দিয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র। মঙ্গলবার প্রকাশিত এই বিবৃতিতে তিনি স্থানীয় পর্যায়ে ইসরায়েলি বাহিনীকে সহায়তাকারী বা কোলাবোরেটরদের চরম পরিণতির হুঁশিয়ারি দেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 4 ফিলিস্তিনি যোদ্ধা তাদের উপর গুলিবর্ষণ করে। পরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় ওই 4 যোদ্ধা নিহত হন। ইসরায়েলের দাবি এটি যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। কাসামের মুখপাত্র বলেন, কিছু লোক ছদ্মবেশে বা আরবিও এজেন্ট হিসেবে ইসরায়েলি বাহিনীর হয়ে কাজ করছে। তারা সুড়ঙ্গে অবরুদ্ধ ও ক্ষুধার্ত যোদ্ধাদের অবস্থান শনাক্ত করে ইসরায়েলিদের সাহায্য করছে। তিনি এই কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে বলেন, এই কাপুরুষরা কেবল তখনই বীরত্ব দেখায় যখন তারা ইহুদিবাদী সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সুরক্ষার মধ্যে থাকে। বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের পরিণতি হল অনিবার্য ধ্বংস। আমাদের জনগণের বিচার থেকে ইসরায়েল তাদের রক্ষা করতে পারবে না। রাফার সুড়ঙ্গে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারা ক্ষুধা এবং চাপের মুখেও আত্মসমর্পণ না করে শাহাদাতকে বেছে নিয়েছেন। এই বীরত্বগাথা ফিলিস্তিনিদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং বাইরের যে কোনো শত্রুর হামলা প্রতিহত করতে জাতীয় ঐক্য সশস্ত্র প্রতিরোধী একমাত্র কার্যকর পথ। সোমবার বৈরুতের নিকটবর্তী হাদাত এলাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, লেবানন তার ভূমি শত্রুমুক্ত করেছে এবং বর্তমানে আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রাখে। শেখ নাইম বলেন, ইসরায়েলি আগ্রাসন কেবল সামরিক শক্তি, জনগণের সংহতি এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই মোকাবেলা করা সম্ভব। তিনি অভিযোগ করেন, লেবাননের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরন্তর চাপ। দীর্ঘ 15 মাস ধরে চলা হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর প্রতিরোধ ভেঙে দেওয়া এবং লেবাননকে দুর্বল করা, যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি আল হেবারিয়া অঞ্চলে ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়ে একে লেবাননের সার্বভৌমত্বের উপর নগ্ন হামলা বলে অভিহিত করেন তিনি। হিজবুল্লাহর প্রধানমন্ত্রী নওয়াফ সালামের দক্ষিণ লেবানন সফরের প্রশংসা করেন এবং দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে হিজবুল্লাহর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণ, সেনাবাহিনী এবং প্রতিরোধের মধ্যকার সমন্বয় লেবাননের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে দাবি জানানো হচ্ছে তা সরাসরি প্রত্যাখ্যান করেন নাইম কাসেম। তিনি বলেন, নিরস্ত্র হওয়ার অর্থ হল লেবাননকে আত্মরক্ষার অধিকার থেকে বঞ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের সামনে দেশকে উন্মুক্ত করে দেয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ আবারও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ওমানের মাস্কাটে মধ্যস্থতাপূর্ণ যে বৈঠকগুলো হয়েছে সেগুলো থেকে স্পষ্ট হয়েছে দুই পক্ষই কথাবার্তা চালু রাখতে আগ্রহী, কিন্তু আলোচনা কোন সীমার মধ্যে থাকবে সে বিষয়ে তাদের অবস্থান কঠোরভাবে বিপরীতমুখী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচ্য ঘোষণাটি কেবল একটি কূটনৈতিক বাক্য নয়, এটি ইরানের প্রতিরক্ষা দর্শন, আঞ্চলিক শক্তি সমীকরণ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চাপ নীতির জবাব হিসেবে দীর্ঘদিনের কৌশলগত অবস্থানের ধারাবাহিকতা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক উপস্থিতি জোরদার, নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের ঘোষণা দেখায় আলোচনার টেবিলের বাইরে চাপের রাজনীতি চলমান থাকবে। এই দ্বৈত বাস্তবতা, সংলাপ ও চাপ ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ককে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে বিশ্বাসের ঘাটতি, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক হিসেব নিকেশ একে অপরকে জটিলভাবে প্রভাবিত করছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, ক্ষেপণাস্ত্র আলোচ্য ও কৌশলগত বাস্তবতা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। ইরানের অবস্থান বোঝার জন্য প্রথমে তাদের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি অনুধাবন করা জরুরি। ইরান নিজেকে এমন এক আঞ্চলিক পরিবেশে দেখে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির চারপাশে বিস্তৃত, ইসরায়েল প্রকাশ্যেই সামরিক হুমকি দেয় এবং প্রতিবেশী কয়েকটি দেশ মার্কিন নিরাপত্তা ছাতার অধীনে রয়েছে। এই বাস্তবতায় তেহরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবল অস্ত্র নয়, এটি একটি প্রতিরোধক ব্যবস্থা যা সম্ভাব্য আক্রমণকারীদের জন্য ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেয়। ইরানের যুক্তি হল, যে রাষ্ট্রের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপিত, আধুনিক বিমান বাহিনী গঠনে বাধা দেওয়া হয়েছে, তার জন্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আত্মরক্ষার বৈধ উপায়। ফলে আরাকচির বক্তব্যে ডিফেন্স ইস্যু শব্দটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে ইরান ক্ষেপণাস্ত্র প্রশ্নকে সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকারের সঙ্গে যুক্ত করে দেখছে।
যেটি কোনো বহিরাগত শক্তির সঙ্গে দর কষাকষির বিষয় হতে পারে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন একই মুদ্রার দুই পিঠ। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা মনে করেন ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ও মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের জন্য হুমকি। বিশেষ করে ইসরায়েলের চাপ এখানে স্পষ্ট। ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে যে কোনো নতুন চুক্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং আঞ্চলিক অ্যাক্সিস সমর্থন বন্ধের বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফর এই চাপকে আরও দৃশ্যমান করে তুলেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এখানে ভূমিকা রাখছে। কঠোর অবস্থান দেখানো অনেক সময় অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন ধরে রাখার কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এই প্রেক্ষাপটে মাস্কাটের আলোচনাকে ভালো শুরু বলা হলেও বাস্তবতা হল বিশ্বাসের সংকট গভীর। আরাকচি নিজেই স্বীকার করেছেন, বিশ্বাস গড়ে তুলতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। অতীত অভিজ্ঞতা এই সংশয়ের ভিত্তি। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসা ইরানের রাজনৈতিক অভিজাতদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। তারা মনে করে কেবল পারমাণবিক ইস্যুতে ছাড় দিয়েও যদি অর্থনৈতিক সুফল স্থায়ী না হয়, তাহলে নতুন কোনো চুক্তির মূল্য কি? এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত তেহরান অতিরিক্ত ইস্যু আলোচনায় আনতে অনাগ্রহী থাকবে, এটাই স্বাভাবিক। ইরানের অভ্যন্তরীণ জনমত এই অনড় অবস্থানকে প্রভাবিত করছে। তেহরানের সাধারণ নাগরিকদের মন্তব্যে যে হতাশা দেখা যায় তা নতুন কিছু নয়। বহু ইরানি মনে করেন অতীতের মতোই আলোচনা ফলহীন হবে, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে চায় না। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ এই সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হয়তো মনে করছে অভ্যন্তরীণ চাপের কারণে ইরান দুর্বল অবস্থানে আছে এবং এখনই ছাড় আদায় করা সম্ভব। কিন্তু এই ধারণা অনেক সময় উল্টো ফল দেয়। ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে বহিরাগত চাপের মুখে জাতীয়তাবাদী সংহতি জোরদার হওয়ার প্রবণতা রয়েছে, যা সরকারকে আরও কঠোর অবস্থানে ঠেলে দিতে পারে। অর্থনৈতিক চাপের দিকও উপেক্ষা করা যায় না। ট্রাম্প প্রশাসনের নতুন নির্বাহী আদেশ, শুল্ক আরোপের ঘোষণা এবং তেল রপ্তানি লক্ষ্য করে নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় আলোচনার পাশাপাশি ম্যাক্সিমাম প্রেশার নীতি পুনরুজ্জীবিত হচ্ছে। যদিও এই নীতির কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। ইরান গত কয়েক বছরে নিষেধাজ্ঞা মোকাবেলায় বিকল্প বাণিজ্যিক পথ, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী চীনের সঙ্গে ইরানের বাণিজ্য উল্লেখযোগ্য। এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি, বরং নতুন ভূ অর্থনৈতিক সমীকরণ তৈরি করেছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের চাপ নীতি ইরানকে আলোচনায় আনলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক বড় ছাড় আদায় করা কতটা সম্ভব তা প্রশ্ন সাপেক্ষ। পারমাণবিক ইস্যুতে ইরানের বক্তব্য তুলনামূলকভাবে নমনীয় শোনায়। আরাকচি আশ্বস্তকারী চুক্তির কথা বলেছেন এবং জোর দিয়েছেন যে সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে তিনি একই সঙ্গে অপরিহার্য অধিকার হিসেবে সমৃদ্ধকরণ চালু রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। এটি একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য। একদিকে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চায় যে তাদের কর্মসূচি সামরিক উদ্দেশ্যে নয়, অন্যদিকে তারা এমন কোনো সীমাবদ্ধতা মানতে রাজি নয় যা তাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব খর্ব করে। এই অবস্থান 2015 সালের চুক্তির অভিজ্ঞতা থেকে শেখা পাঠের প্রতিফলন। মধ্যপ্রাচ্যের সামরিক বাস্তবতা ও আলোচনার গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন, ড্রোন ঘটনা এবং পিস থ্রু স্ট্রেংথ বয়ান এক ধরনের শক্তি প্রদর্শন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের বক্তব্য এই বার্তায় স্পষ্ট, সামরিক প্রস্তুতি বজায় রেখেই কূটনীতি। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশল কতদিন কার্যকর থাকবে? বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রাখা ব্যয়বহুল ও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তাছাড়া ইরান যদি সত্যি আক্রমণের মুখে পড়ে, তাহলে তারা আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এই হুঁশিয়ারি সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ইসরায়েলের ভূমিকা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা কেবল দ্বিপাক্ষিক উত্তেজনা নয়, বরং আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনাকে সামনে এনেছে। ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র আলোচনায় কঠোর শর্ত আরোপ করুক,
যাতে ইরানের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদে সীমিত থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রকে একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনৈতিক ভাবমূর্তি নিয়ে বিবেচনা করতে হবে। এই স্বার্থগুলোর ভারসাম্য রক্ষা করা সহজ নয়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি কূটনৈতিক দ্বিধার প্রতিচ্ছবি। একদিকে উভয় পক্ষই সরাসরি সংঘাত এড়াতে চায় এবং আলোচনার দরজা খোলা রাখতে আগ্রহী, অন্যদিকে তারা এমন রেড লাইন টেনে রেখেছে যা সমঝোতার জন্য জায়গা সংকুচিত করছে। ইরানের জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সেটি প্রধান উদ্বেগ। এই মৌলিক বিরোধ না মিটিয়ে ফেললে টেকসই চুক্তি হওয়া অত্যন্ত কঠিন। তবে ইতিহাস দেখায় কূটনীতিতে অচল অবস্থায় স্থায়ী নয়। বিশ্বাস গড়ে তুলতে সময় লাগে। ছোট ছোট আস্থাবর্ধক পদক্ষেপ প্রয়োজন। নিষেধাজ্ঞা শিথিলকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগ হয়তো ধীরে ধীরে পরিবেশ বদলাতে পারে, কিন্তু তার জন্য উভয় পক্ষেরই সর্বোচ্চ দাবির বাইরে এসে বাস্তববাদী হিসেব কষতে হবে। অআলোচ্য অবস্থানগুলো যদি কেবল প্রতীকী লাল রেখা হয়ে থাকে, তবে ভবিষ্যতে সৃজনশীল কূটনীতির জায়গা তৈরি হতে পারে। আর যদি সেগুলো অটল থাকে, তাহলে মধ্যপ্রাচ্য আরও দীর্ঘ সময় অনিশ্চয়তা ও সংঘাতের ছায়ায় থাকবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।